আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। ঋষি কই তুমি? তোমাকে ছাড়া তোমার ছোঁয়া একা, নিস্তব্ধ নীরবে নির্ভীতে তোমার কথা ভাবে। তোমায় ছাড়া ভালো নেই। তোমাকে এক নজর দেখার জন্য আমার মন অনেক ব্যাকুল হয়ে থাকে। ছোঁয়া রুমে এসে ফোনে ঋষির ছবির দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। ঋষি অজান্তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়, মুখে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। নিজেকে স্বাভাবিক রাখার জন্য কাজটা খুবই দরকার ছিল। অজান্তা ভ্রু কুঁচকে বলল। স্বাভাবিক রাখা কথাটা বুঝতে পারলাম না। আপনি? অজান্তার কথার মাঝে বলল, সময় হলে জানতে পারবেন। ভাবতেছি এত রাতে বাসায় ফিরবেন কিভাবে? রাস্তায় কোনো রিক্সাও নেই। ধানমন্ডি যেতে অনেক সময় লাগবে। বৃষ্টির মাঝে তো হেঁটে যাওয়াও যাবে না। অজান্তা হতাশা কণ্ঠ নিয়ে বলল, একদম ঠিক বলেছেন। আমার বাসাও ধানমন্ডিতে। গাড়ি ঠিক থাকলে একসাথে যেতে পারতাম। আপনার ছাতাটা দেন। ছাতা দিয়ে কি করবেন? গাড়িটা ঠিক হয় কি না একটু দেখি। ঋষি অনেক চেষ্টা করে গাড়িটা ঠিক করে। অজান্তা ড্রাইভ করছে। ঋষি বাইরের দিকে তাকিয়ে আছে। পাশে একটা মেয়ে বসে আছে, তাকে দেখার মতো সময়ই নেই। নিচ থেকে অজান্তা বলল, আপনার বাসায় কে কে আছে? মা বাবা ভাই বোন। ঋষি নিচ থেকে কোনো কিছু জানার ইচ্ছা নেই। সে বাইরে বৃষ্টি দেখতে বিজি। গাড়ি বাসার সামনে আসতেই গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে নিজ বাসায় চলে যায়। ধন্যবাদ দেওয়ার প্রয়োজনটুকু মনে করল না। ছোঁয়ার দিন কেটে যাচ্ছে একাকিত্ব, সাপোর্ট করার মতো কেউ নেই। ছোঁয়া সারাদিন বাসায় একা একা বসে থাকে। কোনো কাজই করতে হয় না। যা কাজ সব কাজের লোকেরাই করে। শ্বশুর ব্যবসার কাজে বিদেশে, শাশুড়ি আর ননদ নিজেদের ব্যবসা আর বড় করার জন্য অফিসে ছোটাছুটি করে। ছোঁয়া আনমনে ড্রাইনিং রুমে বসে আছে। শাশুড়ি ছোঁয়ার কাঁধে হাত রাখতেই ছোঁয়া কেঁপে ওঠে। শাশুড়ি মিহি কণ্ঠে বলল, ছোঁয়া, তুমি ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেন? আমরা তোমার লেখাপড়াতে কোনো বাধা দিইনি। তুমি ভার্সিটিতে গেলে তোমার মন ভালো থাকবে, বন্ধুদের সাথে কথা বলতে পারবে। ভার্সিটির কথা শুনে ছোঁয়ার মনে শীতল হাওয়া বয়ে গেছে। মুহূর্তে সেই হাওয়া ভয়ানক রূপ ধারণ করে। ভার্সিটিতে যেতে খুব ইচ্ছে করে। মন বলে এক দৌড়ে ভার্সিটিতে যায়, কিন্তু ঋষির জন্য ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ভার্সিটির প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে আছে ঋষি ছোঁয়ার ভালোবাসা। ছোঁয়ার ভাবনার মাঝে ছোঁয়ার শাশুড়ি মা বলে ওঠে, আমার জন্য তোমার এই অবস্থা। আমি যদি বিয়ের জন্য বাড়াবাড়ি না করতাম তাহলে তোমার জীবনে কোনো অন্ধকার নেমে আসতো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো। ছোঁয়ার শাশুড়ি হাত ধরে বলল, না মা, এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না। আমারও ভীষণ কষ্ট হয় আপনাকে দেখে। এখানে আপনার কোনো দোষ নেই। আপনি যদি জানতেন আপনার ছেলে অন্য মেয়েকে ভালোবাসে তাহলে আমাকে আপনার ছেলের বউ বানিয়ে নিয়ে আসতেন না। আপনার ছেলে ভালোবাসা হারানোর ভয়ে তার ভালোবাসার কথা বলতে পারেনি। সে আপনাদের সম্মান রাখার জন্যই বিয়েটা করেছে। ছোঁয়া কথা বলার সময় কথাগুলো আটকে আসছিল। সে আপনাদের জন্য জীবনের থেকে মূল্য ভালোবাসা হারিয়ে ফেলেছে। পরিবারের দিকে তাকিয়ে ঋষির সাথে পালিয়ে যেতে রাজি হয়নি। ভেবেছি ঋষির ভালোবাসা নিয়ে আপনাদের বাসায় কাটিয়ে দিব। ছোঁয়ার শাশুড়ি মা অপরাধী কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবে? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। আমি জানি তুমি অভিমান করে ভার্সিটিতে যাও না। আজ থেকে তুমি আমার সাথে অফিসে যাবে। তোমাকে অফিসের কাজ বুঝিয়ে দিব। কাজের মাঝে ব্যস্ত থাকলে তোমার মনও ডিপ্রেশন মুক্ত হবে। ছোঁয়া তার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করলো। মিহি কণ্ঠে বলল, আমি তৈরি হয়ে আসছি, আমাকে 2 মিনিট সময় দেন। আমারও বাসায় থাকতে ভালো লাগে না। ছোঁয়া তার শাশুড়ি ও তার ননদ অজান্তার সাথে অফিসে যায়। ছোঁয়ার শাশুড়ি মা ছোঁয়ার জন্য আগে থেকে আলাদা একটা কেবিন তৈরি করে রেখেছে। ছোঁয়া নিজের কেবিনে বসে নিজের কাজ বুঝে নিল। ছোঁয়াকে ফ্যাশন ডিজাইনের কাজ দেওয়া হয়েছে। সবাই তার কাছে ডিজাইন জমা দিবে। ছোঁয়া নতুন কাজে খুব খুশি। অজান্তা ছোঁয়াকে একে একে সবার সাথে পরিচয় করে দিচ্ছে। ছোঁয়ার দৃষ্টি থেমে যায় সামনে বসা লোকটিকে দেখে। মুগ্ধ দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে। বহু বছর পর চিরচেনা মুখটা দেখতে পেল। খোঁচা খোঁচা চাপা দাড়িতে মানুষটা একদম পারফেক্ট লাগছে। অজান্তা ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল,
ছ বৌদি, উনি হলেন ঋষিরাজ। আজই আমাদের অফিসে জয়েন করেছে। তোমার কিছু দরকার পড়লে তুমি ঋষির কাছে সাহায্য চাইবে। তোমার সব কাজে ঋষি সাহায্য করবে। ঋষির কর্ণধারে ছোঁয়া শব্দটা পৌঁছাতেই মনে শীতল হাওয়া বয়ে গেল। প্রাণপ্রিয় প্রেয়সীর চাঁদমাখা মুখটা দেখে চকিত হয়ে তাকিয়ে আছে। বহু বছর পর দেখতে পেয়েছে মনে হচ্ছে। সে অন্য কারো মনে পড়তে বুকটা মোচড় দিয়ে উঠল। টলমল চোখে বলল, শুভ সকাল ম্যাম। ছোঁয়ার মুখে কোনো সমস্যা নেই। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষির দিকে। ছোঁয়াকে সবুজ রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। মুখে হালকা মেকআপ, দেখে মনে হচ্ছে জীবন থেকে সব রং চলে গেছে। এখনও তাকে অনেক মায়াবতী লাগছে। ঋষির কাছে স্বর্গের কোনো অপ্সরার থেকে ছোঁয়াকে ভালো লাগছে। অন্যের স্ত্রীর প্রতি নজর দেওয়া পাপ, সেজন্য ঋষি নিজের আখির দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। অজান্তা ছোঁয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল, চলো বৌদি, সবার সাথে পরিচয় হতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে পরিচয় হতে জীবন পার হয়ে যাবে। পরিচয় ভালো হলে কাজে উৎসাহ থাকে বেশি। ঋষির চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ছোঁয়া। ছোঁয়ার চোখে জল টলমল করছে। ঋষি মুগ্ধ দৃষ্টিতে ছোঁয়ার চলে যাওয়া দেখছে। ছোঁয়া নিজের কেবিনে এসে নিজেকে শান্ত করে। অজান্তা চলে আসতে নিলেই ছোঁয়া বলল, অজান্তা ঋষিরাজ এই কোম্পানিতে কতদিন থেকে জব করে? তাকে দেখে তো মনে হচ্ছে না সে আজই এই অফিসে জয়েন করেছে। ছোঁয়ার এমন প্রশ্নে অজান্তা সন্দেহের দৃষ্টিতে তাকায়। মিহি কণ্ঠে বলল, তুমি ঋষিকে আগে থেকে চেনো? আজই আমাদের অফিসে জয়েন করেছে। আজ প্রথম দিন এই অফিসে। না, চিনি না, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। কী কাজ? কোনো সমস্যা হলে আমাকে বা মাকে সাথে সাথে জানাবে। সব সমস্যার সমাধান করে দেব। তুমি ঋষিরাজের সাথে একটা চুক্তি করো, সে যেন 6 মাস আগে জব ছেড়ে না দেয়। এটা কেমন কথা? এর থেকে বেটার জব পেলে তো জব ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার 1 মাস আগে থেকে জানাতে হবে। আমি যতদূর জানি ঋষি আগামীকাল থেকে আর অফিসে আসবে না, সেজন্য চুক্তি করতে হবে তার সাথে। কিন্তু কেন? আস্তে আস্তে সব জানতে পারবে, একটু ধৈর্য ধরতে হবে। প্রকৃতি 2 দিন থেকে ভার্সিটিতে যাচ্ছে না। কারো চোখে না পড়লেও পুষ্পস্যারের চোখে পড়েছে। প্রকৃতির বান্ধবী তিথি অর্পির কাছ থেকে তেমন কিছু জানতে পারেনি। সেদিনের ব্যবহারের জন্য পুষ্পস্যার খুব লজ্জিত। প্রকৃতির ফোন বন্ধ থাকার ফলে প্রকৃতির সাথে যোগাযোগ করতে পারছে না। পুষ্পস্যারের কানে শুধু প্রকৃতির একটা কথাই কানে বেজে যাচ্ছে, বুকের সাহস থাকলে বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় আসবেন। সন্ধ্যায় প্রকৃতি বাসার ছাদে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। মনটা ভীষণ খারাপ। মনে পড়ছে খুব ছোঁয়া তিথি অর্পিকে। মনে হচ্ছে কতদিন হয়ে গেল তাদের দেখি না। কাছে থাকলে সহ্য করতে পারে না, দূরে গেলে বিরহে কাতর হয়ে পড়ে। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বন্ধু। ছাদ থেকে নিচে তাকাতেই প্রকৃতির সব চিন্তা উড়ে যায়। পুষ্প স্যার আর অর্পণ একসাথে প্রকৃতিদের বাসায় ঢুকছে। সাথে 2 জন মহিলা, একজন মধ্যবয়স্ক লোক। সেদিনের কথা মনে পড়তেই প্রকৃতি দৌড়ে নিচে নামে। রুমের দ্বার বন্ধ করে চিন্তা করতে থাকে। পুষ্প স্যার বিয়ে করতে আসেনি তো? ইস, কি লজ্জা! আমার ক্রাশ আমাকে বিয়ে করতে আসছে। আমি ভার্সিটিতে যাইনি তার জন্য আসেনি তো? না, ভার্সিটির জন্য আসেনি। ভার্সিটির জন্য আসলে দিনের বেলা আসতো, সন্ধ্যার সময় আসার কোনো কারণ নেই। পুষ্প স্যার আর ঋষির প্রাণপ্রিয় বন্ধু অর্পণ হলো মামাতো ফুফাতো ভাই। পুষ্প স্যারের মা, বাবা আর অর্পণের মা এসেছে। তাদের সামনে বসে আছে ঋষির বাবা। ঋষিকে ফোন করা হয়েছে, সে যত তাড়াতাড়ি পারে যেন বাড়ি ফিরে আসে। পুষ্প স্যারের বাবা বললেন, আমি ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না। আমরা এখানে প্রকৃতিকে পুষ্পের জন্য নিতে এসেছি। প্রকৃতিকে আমাদের খুব পছন্দ। আপনি যদি রাজি থাকেন আমরা বিয়ে এগিয়ে নিয়ে যাব। ঋষির বাবা হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে যায়। কি জবাব দিবে বুঝতে পারছে না। ঋষির বাবার জবাব না দিয়ে অর্পণের মা বলল, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে বিয়েতে মত দেওয়াই ভালো। বরং প্রকৃতি আর পুষ্পকে আলাদাভাবে কথা বলতে দেয়া হোক। পুষ্প প্রকৃতি দুজনকে খুব ভালো করেই চেনে। আমি আশা করি প্রকৃতি এখানে অমত পোষণ করবে না। প্রকৃতির বাবা হালকা কাশি দেয়। ঋষির মায়ের দিকে তাকাতেই তিনি চোখের ইশারায় নিজের মত পোষণ করেন, যার অর্থ হলো তিনি এই বিয়েতে রাজি।
সংসারের ছোটোখাটো সিদ্ধান্ত থেকে যত বড় সিদ্ধান্ত হোক না কেন, স্বামী স্ত্রী একসাথে সিদ্ধান্ত নিলে জয় নিশ্চিত। ঋষির বাবা পুষ্পসারের দিকে তাকিয়ে, আমি কিছুই বলতে পারবো না। আমার কাছে আমার ছেলে মেয়ের সিদ্ধান্ত আগে, তাদের জীবনের সিদ্ধান্ত তারাদের বরং মতামত দেওয়ার প্রয়োজন। আমি আমার মেয়ের উপর কিছু চাপিয়ে দিতে পারবো না। ঋষির মা প্রকৃতিকে ডেকে নিচে নিয়ে আসে। কোনো সাজ নেই, বাসায় যেমন থাকে ঠিক তেমনভাবেই নিয়ে আসে। প্রকৃতির পাশে দাঁড়িয়ে বলল, তোমরা বরং আলাদা কথা বলে তোমাদের সিদ্ধান্ত জানাও। প্রকৃতি পুষ্প স্যারকে নিজের রুমে নিয়ে আসে। পুষ্প স্যার প্রকৃতির রুম অপলক দৃষ্টিতে একবার পর্যবেক্ষণ করে নেন। প্রকৃতি ক্ষোভ নিয়ে বলল, পারবো না আমি এই বিয়ে করতে। আপনি এই বিয়ে ভেঙে দেন। আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মেনে নেব না। আপনাকে বিয়ে করলে সবাই বলবে আমি আপনাকে শাস্তি দিতে গিয়ে আপনার গলায় ঝুলে পড়েছি। ওকে, আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। তার আগে বলো, ভার্সিটিতে যাওনি কেন? তুমি ছাড়া তোমার ফ্রেন্ড অর্পি, তিথি ওরা ক্লাস করছে। তাছাড়া তোমাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এটা আমার বাড়ি, এখানে আমি লেখাপড়া নিয়ে কোনো কথা বলতে চাই না। আর হ্যাঁ, কোন সংবিধানে লেখা আছে রেগুলার ভার্সিটি যেতে হবে? আমার জন্য চিন্তা হয়? আমাকে ফোনে পেলে ফোনে আমার সাথে প্রেম আলাপ করতেন। এটা জানা আছে ভার্সিটিতে 75% উপস্থিতি থাকতে হবে। আর ফোনে কাউকে পেলে প্রেম আলাপ করবো, এটা তোমাকে কে বলল? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার চা আমি বুঝে নিব। বিড়বিড় করে বলল, আমি না করে দিলাম আর উনি তা মেনে নিল। ভার্সিটিতে যে কোনো বিষয়ে না করলে হ্যাঁ পরিণত করে। এখানে সাধু হওয়ার চেষ্টা করছে। আমাকে কিছু বললে? আপনি কিছু শুনতে পেরেছেন? আপনি বলবেন আমি এই বিয়ে করব না। পুষ্প স্যার প্রকৃতির কথা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সরু চোখে তাকিয়ে রুম থেকে চলে আসে। পুষ্প স্যারের পিছন পিছন প্রকৃতিও আসে। পুষ্প স্যার সকলের উদ্দেশ্যে বলল, আমি এবং প্রকৃতি দুজনেই এই বিয়েতে রাজি। প্রকৃতি কোনো দ্বিমত পোষণ করেনি। প্রকৃতি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পুষ্প স্যারের দিকে। পুষ্প স্যার প্রকৃতির কানের কাছে ফিসফিস করে বলল, দেখার জন্য বাকি রাখো কিছু। বিয়ের দিন তারিখ আজই ঠিক হয়ে গেছে। যতটুকু বাকি থাকবে বাসর ঘরে দেখে নেবে। অজান্তা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ঋষিকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। ঋষিও মনের সুখে সব কাজ করে যাচ্ছে। ঋষি যদিও বুঝতে পারছে অজান্তার এসব করছে নিজের জিদ থেকে, তবুও ঋষি কিছু বলে না। শুধু একটা নজর ছোঁয়াকে দেখার জন্য কঠোর পরিশ্রম করছে। কাজ দ্বারা না হয় ছোঁয়ার মনে অল্প জায়গায় থাকবে। এখানে যদি কাজ না করি তাহলে ছোঁয়া আমাকে ভুল বুঝবে। সে নিজের লাইফে এগিয়ে যেতে পারবে না। ছোঁয়াকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য ঋষি কঠোর পরিশ্রম করে। অজান্তা ঋষির কাজে খুবই খুশি। অজান্তা ধীরে ধীরে ঋষির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঋষিকে ছোঁয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করেছেন ছোঁয়া শাশুড়ি। ঋষির প্রতিটি কাজে ছোঁয়া শাশুড়ি মুগ্ধ। একাধারে মন দিয়ে সকল কাজ করে যাচ্ছে ঋষি। অজান্তা ঋষি তার কাজের তুলনায় অনেক বেশি কাজ দেয়, তবুও ঋষি পিছপা হয় না, বরং সব কাজের সাথে মোকাবেলা করে কাজকে সহজ করে নিয়েছে। ছোঁয়ার কেবিনে অজান্তা প্রবেশ করতে করতে বলল, বৌদি, তোমার কাজ এখনো শেষ হয়নি? আরও কাজ করবে? শেষ করতে কতক্ষণ লাগবে? ছোঁয়া অজান্তার দিকে না তাকিয়ে জবাব দিল, কিছু বলবে? আমার তেমন কোনো কাজ নেই। আমার প্রায় সব কাজ কমপ্লিট করে দিয়েছে মিস্টার ঋষিরাজ। সেজন্য মিস্টার ঋষিকে ধন্যবাদ দেওয়া দরকার। ছোঁয়ার কথা বলা বাক্যটি ঋষির বুকে তীরের মতো লাগলো। ঋষিকে কখনো ছোঁয়া ঋষিরাজ বলে ডাকেনি, সবসময় ঋষি বলে ডাকতো। ঋষিরাজ বলতে গিয়ে ছোঁয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। বন্ধু মহলে সবাই উচ্চস্বরে হেসে গড়াগড়ি খেয়েছে। আজ ছোঁয়া নির্বিকারে বলে যাচ্ছে ঋষিরাজ। অজান্তা আহ্লাদি স্বরে বলল, আজ আমরা কোথাও ঘুরতে যেতে পারি? আমার কাজ করতে ভালো লাগছে না, প্লিজ মানা করো না। ছোঁয়া ঋষির দিকে এক পলক দৃষ্টি মেলে তাকায়, আহত কণ্ঠে বলল, আমার জীবনের ডিকশনারি থেকে ঘুরতে যাওয়ার নামটা মুছে গেছে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। ঘুরতে ভালো লাগে যদি পাশে কেউ থাকে। ভালোবাসার মানুষ ছাড়া সব কিছু বিষাদময় লাগে। আমি পারবো না তোমার কথা রাখতে। অজান্তা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, আফসোস কণ্ঠে বলল, আজ দাদা তোমার সাথে থাকলে তোমার লাইফটা এমন হতো না। তোমার লাইফে অনেক পরিবর্তন হতো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার লাইফের রং হারিয়ে গেছে।
অজান্তার কথাগুলো ঋষির মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝতে পারল না অজান্তা কি বলল। ছোঁয়ার লাইফ থেকে রং হারিয়ে গেছে। ঋষির মাথায় এমন ভাবনা আসতেই ঋষির অগ্নি দৃষ্টিযুক্ত আখি জল ভরে ওঠে। কৌতূহল নিয়ে আহত কণ্ঠে বলল, ছোঁয়া, ম্যামের জীবনে কি ঘটেছে যার জন্য ছোঁয়ার ম্যাম নিস্তব্ধ হয়ে গেছে? আপনি এই বিষয়ে কিছু জানেন? ম্যামের লাইফ সম্পর্কে জানতে ইচ্ছে করছে। ছোঁয়া ছলছল নয়নে ঋষির দিকে তাকায়। দৃষ্টিতে জমা আছে অনেক অভিমান। ঋষির সাহস হলো না ছোঁয়ার চোখে চোখ রাখতে। ছোঁয়ার চোখে চোখ রাখলে এখনই ছোঁয়া কান্না করে দেবে। বিয়ের আগে ছোঁয়ার সাথে ঋষির সম্পর্ক ছিল। কেউ জানতে পারলে ছোঁয়াকে ভুল বুঝবে সবাই, পরিবারে অশান্তি হানা দিবে। অজান্তা কিছু বলার আগেই ছোঁয়া বলল, অজান্তা আমায় বাইরের লোকের সামনে পরিবার নিয়ে সমালোচনা করতে পারবো না। তুমিও কোনো সমালোচনা করবে না। মিস্টার ঋষি আমার সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। নিজের লিমিটের মাঝে থাকার চেষ্টা করেন। আমার ভালো লাগছে না। আমি বাসায় চলে যাচ্ছি। তুমি কষ্ট করে মাকে তোমার গাড়িতে তুলে নিও। যদি কোনো সমস্যা হয় বাসায় যে গাড়ি আছে সে গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলি। অজান্তা মন খারাপ করে বলল, তার কোনো প্রয়োজন পড়বে না। আমি মাকে ড্রপ করে নেব। তোমায় এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি বাসায় যেতে পারো।